দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। সম্পর্ক শুধু ভালোবাসা বা বন্ধুত্ব নয়, এটি অনুভূতি, মানসিক সংযোগ, আশা আর বাস্তবতার জটিল সমীকরণ। নতুন প্রজন্মের জন্য এই সমীকরণ আরও জটিল, কারণ আধুনিক জীবনধারা, সামাজিক যোগাযোগ মাধ্যম, দ্রুত পরিবর্তনশীল মানসিক অবস্থা এবং প্রত্যাশার ভার একসঙ্গে কাজ করে। অনেক সময় দূর থেকে সম্পর্ক সুন্দর মনে হলেও ভিতরে থাকে মানসিক দ্বন্দ্ব, অপ্রকাশিত অনেক অনুভূতি এবং বোঝাপড়ার সংকট। আমরা আজকে জানবো এই সময়ের সম্পর্কগুলোর অন্তর্নিহিত বাস্তবতা, চ্যালেঞ্জ এবং এ থেকে উত্তরণের উপায়। এই বিষয় নিয়েই আজকের মনের কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি ডক্টর সুস্মিতা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট, সহকারী অধ্যাপক, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি সাবরিন, তুমি কেমন আছো? জি, খুব ভালো আছি এবং স্বাগত আপনাকে আবারও আমাদের আজকের অনুষ্ঠানে। আপু, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটা এখন আমাদের সবারই একটা অস্থিরতার জায়গা। প্রথমে যদি একটু জানতে চাই যে আমরা সবসময় আগের প্রজন্মের সম্পর্ক এবং এখনের প্রজন্মের সম্পর্কের সাথে কিন্তু একটা তুলনা সবসময় করি। কি কি পরিবর্তন আসলে দেখা যায় দুই প্রজন্মের সম্পর্কগুলোর মাঝে এবং এই পরিবর্তনটা কেন ঘটছে? প্রথমে যদি আমি বলি যে একদম প্রথমে যেটা ছিল, আগের যুগে যেটা ছিল যে একটা যৌথ পরিবারে আমরা বসবাস করতাম। তো যদি আমি সম্পর্কের সমীকরণে যদি ক্ষেত্রে প্রথমে বলি যে বিয়ে যে ব্যাপারটা, ইনস্টিটিউশন যেটা আমরা বলি, সোশ্যাল ইনস্টিটিউশন, সো সেক্ষেত্রে দেখা যেত যে যৌথ পরিবারের আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে সমীকরণ আর বর্তমান যুগের একক যে পরিবারগুলো, সেগুলোর মধ্যে তো একটু ডিফারেন্স থাকবে, এটা একটা ব্যাপার থাকে। আর সম্পর্কের ক্ষেত্রে যেটা হতো যে স্থায়িত্বের যে ব্যাপারটা, সেটা সবাই খুবই থাকে যে না, আমরা তো আসলে 40 বছর সংসার করেছি, হ্যাঁ, এখনকার দিনে তোমরা বিয়ের 6 মাসের মাথায় কেন তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব শুরু হচ্ছে। তো এখানে একটা অস্থিরতা কাজ করে। অবশ্যই এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের যে সোশ্যাল যে সিচুয়েশন, আমাদের যে ব্যস্ততা, আমাদের দৈনন্দিন কাজের যে চাপ এবং সোশ্যাল যে সাপোর্ট, এটা একটা বড় ফ্যাক্টর। আগে যৌথ ফ্যামিলিতে দেখা যেত যে সবাই একসাথে যেহেতু থাকতো, একজনের কাজ আরেকজন না পারলেও কিন্তু সে করে দিত বা সাপোর্ট সিস্টেম থাকতো, এরকম একটা। কিন্তু এখনকার দিনে হয়েছে যে আমাকে সংসারও নিজেরই করতে হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক সবার, দিন শেষে বাজারটাও আমাকেই করতে হচ্ছে, ছেলে মেয়েকে স্কুলে আমাকে নিয়ে যেতে হচ্ছে, ওদেরকে বাসায় এসে আবার পড়াতেও হচ্ছে, এবং ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনেও কিন্তু একই রকম অবস্থায় যাচ্ছে আর কি। হ্যাঁ, আর তখন যেরকম ছিল যে না ঠিক আছে, আমার ঘরের চাল আছে, ঘরের ডাল আছে, হ্যাঁ, বাইরে থেকে হয়তো কিছু ইনকাম করলেই হতো। ওই যে একটা এই বয়সের মধ্যে আমাকে স্ট্যাবলিশ হতে হবে, এই বয়সের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু আসলে 40 বছর আগেও কিন্তু ছিল না ওরকম। যে সবাই ভাবতো যে ওকে, আমার জীবনের লক্ষ্য হচ্ছে বাই দ্য এজ অফ 25 বিয়ে শাদী হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, আমি হচ্ছে আইদার ব্যবসা বাণিজ্য করবে বা জব করবে, আর ওয়াইফ হচ্ছে সংসার সামলাবে বা বাচ্চাদের বড় করবে। সো এই ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে এখন একটু চেঞ্জের, কারণ এখন সবাই চায় যে আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্ট্যাবলিশ হতে, এবং এই সময়ের মধ্যে তাদের বিয়ে শাদীও করতে হবে, বেবিও নিতে হবে। অনেক বেশি এক্সপেকটেশন, অনেক বেশি চাপের এবং একটা 10 to বিষয়। 15 ইয়ার্সটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস আমার কাছে মনে হয়, যে 25 থেকে 40 বছর বয়স, বা যদি 45ও ধরি, এই 20 বছরটা বা 15 বছরটা সম্পর্কের জন্য যেরকম ইম্পর্টেন্ট, বিয়ে শাদী বা যে কোনো দাম্পত্য সম্পর্ক শুরুর ক্ষেত্রে, এবং একই সাথে যদি আমি বলি যে না, আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও তাই। কারণ আমি যদি ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে চাই যে কেউ কিন্তু আমাকে আসলে 45-এর পরে কিন্তু চাকরি দিবে না, বলবে যে আপনি এতদিন কি করেছেন। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে সবাই চায় যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাই। সো ওই যে 5-10 বছরের একটা স্ট্রেন থাকে যে ওই সময়ের মধ্যে আমাকে স্ট্যাবলিশ হতে হবে, ওই সময়ের মধ্যে আমাকে ফ্যামিলি মেক করতে হবে, আমাকে হচ্ছে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, হ্যাঁ। সো এবং ফ্যামিলির একটা প্রেশার থাকে, এবং একটা বাচ্চা হওয়ার পরে 5 বছরের মাথায় আরেকটা বাচ্চা নেওয়ার টেনশন থাকে। সো ওই বাচ্চা হতে হতে ফার্স্ট বাচ্চা স্কুলে যাওয়ার টাইমিং চলে আসে। তো এই ব্যাপারগুলো থাকে। আর তাছাড়া যেটা হয় যে আগে যেটা হতো যে অনেক ভাই বোন থাকতো, 5-7 জন থাকতো, সো বাবা মার যে দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা থাকতো, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে এটা ডিভাইডেড হয়ে যেত। এখন যেটা হয়ে গেছে যে 1 বা 2 জন বাচ্চা হওয়ার ক্ষেত্রে হয় কি, বাবা মার যে দায়িত্ব সেটাও কিন্তু আসলে সন্তানদের নিতে হয়। সো সবকিছু মিলে আসলে একটা হ্যাফাজার্ড অবস্থার তৈরি হয়, এবং এটা কিন্তু ব্যক্তিগত সম্পর্ক যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এটার উপরে আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এফেক্ট পড়ে। একদমই তাই, খুব সুন্দর বলেছেন আপু। পুরো বিষয়গুলো আমাদের সমাজের বাস্তবতা এখন এই মুহূর্তে। একদম যদি বলি যে এখনকার জেনারেশন, প্রেম, বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক, কোন বিষয়টাতে আসলে বেশি প্রভাব ফেলছে বা পড়ছে এখনকার জেনারেশনের সম্পর্কগুলোর মধ্যে? আচ্ছা, এখনকার জেনারেশন বলতে আমি যদি জেনজি বুঝাই, তাহলে তো জেনজি আমাকে মারতে আসবে। যাই হোক, জেনজি না, আমি বলতে চাচ্ছি যে যারা এখন আসলে 18 থেকে স্টার্ট করে বা আছে, তাদের ক্ষেত্রে যেটা আমি বলবো যে প্রেমের ব্যাপারটা হয় কি, অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে প্রেম, আমি যেটা দেখেছি আমার প্র্যাকটিস লাইফে, যে 2-1 দিনের কথা বলাটাকেই তারা হচ্ছে হয়তো মনে করে যে না, ফ্লিং, এরকম কিছু টার্মিনোলজি আছে ওদের।
সিচুয়েশনশিপ, তারপরে হচ্ছে কি মাইক্রো ডেটিং, বেঞ্চিং, এই টাইপের কিছু টার্মস আমি দেখেছি, প্রায় 25টার মতো মুখস্থ করা ট্রাই করেছি আমি অনেক কষ্টে। তো ওটার মধ্যে থেকে দেখা গেছে যে কয়েকদিন কথা বললেই তারা মনে করে যে না একজন আরেকজনের প্রতি হয়তো আমি একটু কিন্তু আগ্রহ প্রকাশ করা মানেই কিন্তু আসলে ভালোবাসা না বা ভালো লাগা না, এটা একটা বুঝতে হবে। যদি আমরা সাইকোলজির ভাষায় বলি তাহলে দেখা যায় যে আসলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ভালো লাগা বা পছন্দ হওয়ার ব্যাপারে আসলে কিছু কমন ফ্যাক্টর কাজ করে। যে একটা মানুষের সাথে একটা মানুষের পছন্দের কতটা মিল আছে, অপছন্দেরও মিল থাকতে হবে, যে আমি এটা পছন্দ করি না ও এটা পছন্দ করে না, আমি এটা পছন্দ করি ও এটা পছন্দ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের হবিস, নিজের গোলস, ফিউচার, এগুলো মিললেই না আমরা সাধারণত মনে করি নেই যে হ্যাঁ ওকে এটা মনে হয় আমরা সম্পর্কে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আসলে এটা সম্ভব না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিগতভাবে সব সোশিও কালচারাল ডেমোগ্রাফিক্যাল স্ট্রাকচার সমান থাকলেও যে প্রবলেমটা হয় যে আসলে নিজেদের মধ্যে ইমোশনটা থাকে না। এবং অনেক ক্ষেত্রে এখন দেখা গেছে, আমি যেটা দেখেছি যে অ্যারেঞ্জ লাভটা বেশি, মানে আগে যেটা বলতো না যে হচ্ছে যে শিরি ফরহাদের প্রেম, হ্যাঁ যে আমি কোনো দিকে চিন্তা করছি না, ওকে আমি ভালোবাসি তো ওকেই ভালোবাসি, এরকম একটা ব্যাপার থাকে। এখন যেটা হয় কি আমার রিস্ক বেনিফিট রেশিও থাকে, যে ওকে একে কি আমার বাবা বা মা মানবে, ছেলে হোক মেয়ে হোক, আমি সবার ক্ষেত্রে বলছি কিন্তু ইকুয়ালি। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। ও 5 বছর পরে ও যে সাবজেক্টে পড়তেছে সে কি ক্যারিয়ার করতে পারবে কিনা, বা আমার বাবা মাকে বিয়ে দিবে কিনা, বা আমার যেসব ফ্রেন্ড সার্কেল আছে কিনা, তাদের যে হাজব্যান্ড বা তাদের যে ওয়াইফ, তাদের সাথে আমার স্পাউসের কাছাকাছি সামঞ্জস্য হবে কিনা, এরকম বিভিন্ন কিছু করতে গিয়ে দেখা যায় কি ইমোশনটাকে আমরা আসলে বাদ দিয়ে দিই। এবং পরবর্তীতে 5-6 বছর পরে আমরা উঠে আবার খুঁজি এবং আমরা নিজেদেরকে দায়ী করি যে কেন হচ্ছে যে আমার সাথে এরকম হলো, আমি তো অনেক ভালো বা সামথিং, অবভিয়াসলি ভালো, কিন্তু এই যে আমার যে ওই ক্রাইটেরিয়া খুঁজতে গিয়ে আমি হচ্ছে মানে আসল ভালোবাসাটাকে হারিয়ে ফেলছি, যে আমি খাপে খাপ মিলাতে গিয়ে বা আমি সোসাইটিতে ফিট হতে গিয়ে, হ্যাঁ যে আমি চাই যে আমার হাজবেন্ডও বা আমার ওয়াইফও আমাকে হচ্ছে বছরে একবার করে মালয়েশিয়া ট্যুর দিবে, হ্যাঁ এটা না করতে পারলেই হচ্ছে যে হয়তো ভালোবাসার যে বহিঃপ্রকাশের যে বিষয়টা সেটারও কিন্তু ধরনটা আসলে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বহিঃপ্রকাশ এবং হচ্ছে যে মানে ভালোবাসা ফিল করার যে ব্যাপারটা এটাও চেঞ্জ হয়েছে। মানে ভালোবাসার সংজ্ঞাটা কি, অধিকাংশ নিউ জেনারেশনের কাছে জিজ্ঞেস করলে মানে ভালোবাসাটা তো অবশ্যই নিউ জেনারেশনের ব্যাপার, ফ্রেশ একটা ব্যাপার, তো এই জন্যই বারবার নিউ জেনারেশনের কথা আসছে। ওরা কিন্তু আসলে জানে না যে ওরা আসলে এই সম্পর্কটা থেকে কি চায়, এটা কি ওরা মানে কয়েক মাসের একটা সম্পর্ক নাকি এটা দীর্ঘমেয়াদী সম্পর্ক, মানে ওরা ভাবে হচ্ছে ঠিক আছে ওকে আমরা থাকি জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড, দেখা যাক কি হয়, লেটস সি, এরকম একটা ব্যাপার। যদি একটু বলি যে আপনি কিন্তু একটু আগেই বললেন যে আমরা কিন্তু অনেক ক্যালকুলেশনে চলে আসছে কিন্তু ভালোবাসার মাঝে। অনেকে ভাবে যে আসলে এটা করতে গেলে আসলে আমরা স্বাভাবিকভাবে আমাদের মৌলিক যে আবেগের জায়গাটা হয়তো অনেকটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু আবার ক্যালকুলেশন ছাড়াও যারা হচ্ছে সেভাবে করেই একটা রিলেশনশিপে জাম্প করছে সেখানে তো আসলে এন্ডিংটা খুব একটা ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বললাম যে ভালোবাসার ক্ষেত্রে যেটা হয় যে কিছু মিল তো আমাকে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, যে একদম হচ্ছে যে বাংলা সিনেমার মতো যে চৌধুরী সাহেবের ছেলে আর হচ্ছে কর্মচারীর মেয়ে, এরকম তো আসলে এই ব্যাপারগুলো যায় না, এটা অবশ্যই একটা ব্যাপার। এবং আমরা সবসময় এটা আমাদের মানে পূর্বপুরুষরা যেটা বলতো যে আসলে বংশ দেখে বিয়ে দেওয়া বা সামথিং, এটা অবশ্যই দরকার আছে। কারণ একটা বাচ্চা, আমার মনে হয় আমরা যে এপিসোডে করেছিলাম নারীর মানসিক স্বাস্থ্য, ওখানেও কিন্তু বলেছিলাম যে আসলে যে ফ্যামিলি থেকে আসে, যে তার মার সাথে দেখে যে মানে খারাপ কিছু হচ্ছে, সে কিন্তু আইদার মানে মার প্রতি পজিটিভ হবে অথবা হচ্ছে তার ওয়াইফের প্রতি নেগেটিভ হবে। সো একইভাবে এক্ষেত্রেও কিন্তু তাই, যে আমি একদম মানে উত্তর দক্ষিণ মেরু টাইপের যদি হয়ে যায় তাহলে অসামঞ্জস্য কিন্তু আসলে হয় না। কারণ হচ্ছে তাহলে কিন্তু দেখা যাবে যে ছোট ছোট একটা মেয়ে যেটা যে প্যাম্পার্ড হয়ে এসেছে ছোটবেলা থেকে ফ্যামিলি থেকে, সে কিন্তু হচ্ছে এটা বুঝবে না যে তার সবাইকে খাওয়ার শেষে আমাকে খেতে হবে, কিন্তু এটা তো আসলে হওয়ার কথা না। আপু একদম সম্পর্কের ক্ষেত্রে শুরু থেকে যদি বলি, এখনকার নতুন প্রজন্মের জন্য আসলে কোনটা আপনি পরামর্শ দিবেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে পার্টনারের সাথে আগে কথা বলে নেওয়া উচিত বা কোন বিষয়গুলো তার ক্লিয়ার হওয়া উচিত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে? এক্স্যাক্টলি, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তাহলে হয় কি যে আসলে মানে যে কোনো কিছুই সম্পর্ককে যতই আমরা বলি না কেন যে এটা একটা নিঃশর্ত একটা কিন্তু আসলে না, মানে কোনো সম্পর্কই কিন্তু আসলে নিঃশর্তভাবে হয় না, এটা সত্যি কথা। যেটা আমাকে অবশ্যই কিছু আমি তাকে ভালোবাসবো, তার বদলে আমি কিন্তু তার কাছে চাবো। হ্যাঁ, এবং এই চাওয়াটা কিন্তু কোনো অন্যায় বা অযৌক্তিক না, এটা হচ্ছে অবশ্যই যৌক্তিক একটা চাওয়া। কারণ একটা মানুষের প্রতি আমার এক্সপেকটেশন তখনই হবে যখন আমি তাকে ভালোবাসবো বা তাকে আমি চাবো আমার লাইফে, এবং আমি এটাও চাওয়ার আমার রাইট আছে যে সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসলো বা আমাকে আমার এফোর্টটাকে কতটা অ্যাপ্রিসিয়েট করলো। তো প্রথমে যেটা আমার কাছে মনে হয় যে আসলে কমন গোলটা আসলে ফিক্স করা দরকার, যে আসলে আফটার 10 ইয়ার্স আমরা আসলে
কোথায় দেখতে চায় আমাদেরকে। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে বেশ কিছু কাপলের এই প্রবলেমগুলো হয়েছে যে আমি হতে চাই বাইরে শিফট, কিন্তু আমার হবু হাজবেন্ড যে সে হয়তো বাইরে শিফট হবে না, সে হয়তো দেশে থাকবে। এটা একটা ব্যাপার হতে পারে। আবার হতে পারে যে অনেকে বলে যে ঠিক আছে সমস্যা নাই, সম্পর্কে শুরুতে বলে তুমি চাকরি করো, ব্যবসা করো, আই ডোন্ট কেয়ার, বাট বিয়ের পরে দেখা যায় যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যে না তোমাকে এটা করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি হচ্ছে মানে মেয়েদের উপর ইম্পোজ করা যেটা হয়। অথবা অনেকের ক্ষেত্রে যে বেবি নেওয়ার যে ব্যাপারটা, যে আমরা কি প্রথম 5 বছরের মধ্যে বেবি নিব কিনা, বা নিলে হচ্ছে কিরকম ক্যাপে হবে। সবসময় তো আসলে ওভাবে প্ল্যানিং হয় না, অনেক সময় আনপ্ল্যান্ড হয়ে যায়, কিন্তু সেটার পরও মানে সেটা হলেও যাতে একজন আরেকজনের হাত না ছাড়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে মানে ঝড় আসবে, সম্পর্কের মধ্যে ঝড় আসবে, সেটা হতে পারে পরিবারের ভিতর থেকে ঝড় আসতে পারে, পরিবারের বাইরে থেকে ঝড় আসতে পারে, অফিসিয়াল অনেক ঝামেলা হতে পারে, অনেকের ক্ষেত্রে হাজবেন্ডের বদলি হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসায় মানে লস হতে পারে। তো এসবের ক্ষেত্রে যদি আমাদের মধ্যে আন্তঃসম্পর্কটা আসলে শক্তিশালী না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সম্পর্ক ভাঙা বা সম্পর্ক মানে ছেদের যে একটা ব্যাপার, এটা মানে ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়। এরকম আমি প্রচুর অনেকেই দেখেছি যে হয়তো সবকিছু সে ক্লিয়ারও করে নিয়েছে, মানে হাজবেন্ড ওয়াইফ, হবু হাজবেন্ড ওয়াইফ, বিয়ের 2-3 বছর পরে হয়তো যে কোনো একজন হয়তো সেই জায়গা থেকে সরে এসেছে। এবং আমরা দেখি জীবন দর্শনেরও অনেক পরিবর্তন চলে আসে। হয়তো বা কেউ খুবই কাম এবং স্টেবল জায়গায় থাকতে চায়, কেউ হয়তো পার্টনারকে নিয়ে অনেকটুকু এক্সপ্লোর করতে চায়। দুজনের মানসিকতার জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে বয়সের পার্থক্যটা অনেক বড় একটা ফ্যাক্টর। অনেকে দেখা যায় কি যে আপনি যেটা বলছিলেন যে ইয়াং জেনারেশনের এখন অনেকেই হচ্ছে যে ওল্ডার জেনারেশনের সাথে রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে, সেটা বোধ ছেলে এবং মেয়ে দুজনের কাছে বলছি আমি। অবশ্যই বাইরের কান্ট্রিতে এটা অনেক আগে থেকেই প্রচলিত, আমাদের দেশেও এসেছে, ভালো, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি, এটা খারাপের কিছু না, যতক্ষণ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আছে, মিউচুয়াল রেসপেক্ট আছে, ভালোবাসার জায়গা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম যেটা হয় যে আমি যে বয়সটা পার করে এসেছি, আমি অ্যাজ এ ছেলে হিসেবে বলছি যে আমার 10 বছরের যদি গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে যে আমার বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, এখন আমার হাজবেন্ড যদি আমার চেয়ে 10 বছরের সিনিয়র হয় সাপোজ, তো আমার বয়স যদি হয় 25, তার বয়স 35, তো এখন সে হয়তো ভাবে যে না ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলেও হাঁচি দিবে, হয়তো কেয়ার থেকে বলছে। কিন্তু এই যে একটা জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপের ক্ষেত্রে যেটা হয় যে আমার একটা, আপনি যেটা বলেন যে জীবন দর্শন চেঞ্জ হয়ে যায় 40 বা 45 আপ হলে, অনেকেই ভাবে যে না একটু ধার্মিকভাবে জীবনযাপন করে, কিন্তু তার ওয়াইফের তো এখনো সেই বয়সটা হয়নি। সো সেক্ষেত্রে তখন একটা কালেকশন দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে না ও তো এভাবে দেখে আমাকে বিয়ে করেছে, বরং আমি স্মার্ট ছিলাম, চটপটা ছিলাম, হ্যাঁ, সো আমি সপ্রতিবোধ জেনেই আমাকে বিয়ে করেছে, তাহলে এখন কেন হচ্ছে আমাকে প্রেশারাইজ করছে। এই ব্যাপারগুলো আসলে চলে আসে, তখন চলে আসে সেই জায়গা থেকে। আপু যখন একটা রিলেশনশিপ আসলে সাফার করে, এবং আমরা এখন দেখি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, তার প্রভাবটা কিন্তু অনেক বেশি। আমরা খুবই পিকচার পারফেক্ট একটা রিলেশনশিপ দেখি, যেটা দেখানো হয়, বা সেখানে কিন্তু আমাদের সম্পর্কটাকে কম্পেয়ার করি। আসলে এইটার প্রভাবটা আসলে কেমন, বা সেই ক্ষেত্রে আপনি একজন কাপলকে বা একজন যে সম্পর্কে নতুন যাচ্ছে তাকে কি পরামর্শ দিবেন? আসলে ওই যে মানে মানে যে যতটা যা বোঝা যায়, যে চকচক করলেই শোনা হয় না, যে ব্যাপারটা সবসময় আমি বলি, তো যেটা হচ্ছে যে আসলে কখনোই সেটা সোশ্যাল মিডিয়ার আগেও আমি বলবো যে যারা এখন থেকে 20-25 বছর আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এর ক্ষেত্রেও প্রযোজ্য এটা, যে বেশি শো অফ করছে তার বউকে নিয়ে বা হচ্ছে তার হাজব্যান্ডকে নিয়ে, বা যে কোনো সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে শো অফ করা, সো ওইটাই যে আসল রিয়েল, এটা কিন্তু আসলে আমাদেরকে ভেবে নিলে ভুল হবে। হ্যাঁ, তো এরকম অনেক সময় আছে যে অনেক মানুষ আছে, অনেক বেশি, অধিকাংশ ক্ষেত্রে কাপলদের মধ্যে দেখা যায় যে একজন একটু এক্সট্রোভার্ট হয়, আরেকজন হয়তো ইন্ট্রোভার্ট হয়, বা এরকম একটা ব্যাপার থাকে। তো এক একজনের ভালোবাসার এক্সপ্রেশনটা কিন্তু এক এক রকম। আমার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু সবসময় আমাকে মুখে নাও বলতে পারে, ও ডার্লিং আই লাভ ইউ, আই মিস ইউ, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে আমাকে ভালোবাসছে না, কেয়ার করছে না, তা কিন্তু না। সো আমাকে তার কিছু নন কমিউনিকেটিভ বা হচ্ছে নন লিঙ্গুইস্টিক যে ব্যাপারগুলো থাকে, সেগুলোর কিউ আমাকে বুঝতে হবে, যে হয়তো ঘুমাচ্ছে, হয়তো চাদরটা দিয়ে দিচ্ছে, এটাও কিন্তু কেয়ার। সো আমাকে ওটাও অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মানে বুঝতে হবে যে আমার পার্টনারকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। এই জিনিসটা যদি ঠিক থাকে, তাহলে দেখা যায় যে দিন শেষে অনেক সম্পর্ক কিন্তু অনেক চড়াই উতরাইয়ের মাধ্যমেও কিন্তু আসলে তারা ভালো সুযোগ থাকে। জি, ধন্যবাদ আপু। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আর টিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় নতুন প্রজন্মের সম্পর্কের সমীকরণ, অনুভূতি ও বাস্তবতা। আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা সরকার। আপু, আমরা নতুন প্রজন্মের সম্পর্কের অনেক সমীকরণ নিয়ে কথা বলছিলাম। আমরা এখন কিন্তু দেখতে পাই যে আবেগ অনুভূতি যেই জায়গাগুলো, অনেকে হয়তো একটু বেশি এক্সপ্রেস করছেন, অনেকে হয়তো কম এক্সপ্রেসিভ। তো সেখানেও কিন্তু একটা দ্বন্দ্বের জায়গা আসে। আবার একটা সম্পর্ক দীর্ঘ মেয়াদে চললে কিন্তু সেখানে আবেগের বহিঃপ্রকাশটা আসলে থাকে না। তো এই যে একটা
অবস্থা সেটা কোন কোন বিষয়গুলোর দিকে আসলে চলে যাচ্ছে পরবর্তীতে, বা দীর্ঘমেয়াদী সম্পর্কগুলো তৈরি করতে কোথায় সমস্যা দেখা দিচ্ছে? যেটা হয় যে আমরা যেটা বলি যে আপনি যেটা বললেন যে মানে বহিঃপ্রকাশ করাটা, এটা কিন্তু আসলে খুবই জরুরি। ব্যাপারটা এরকম না যে আমাকে সবসময় বলতে হবে, কিন্তু মাঝে মাঝে বললে দোষ কি, এটা আমি সবসময় বলি যে প্রথম বিয়ের বা যে কোনো সম্পর্কের প্রথম 5 বছর বা 7 বছর যে স্পার্কটা থাকে, এটা খুবই সাইন্টিফিক একটা ব্যাপার, ডোপামিন হিট আমরা এটাকে বলি, যে নতুন কিছু এক্সপ্লোর করা, নতুন মানুষকে জানা। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু আসলে প্রথম 5-7 বছর খুবই এক্সাইটিং থাকে, খুবই অ্যাডভেঞ্চারাস থাকে, আমরা এটা করবো ওইটা করবো। তারপরে দেখা যায় যে আস্তে আস্তে জিনিসটাতে একটু মানে ভাটা নামে। হ্যাঁ, তার মানে এই না যে ভালোবাসে না কেউ কাউকে, কিন্তু যেটা হয় যে ওই যে বিভিন্ন কাজের চাপে, যেটা আমি বললাম যে ওই যে 15-20 বছর খুবই টাফ টাইম যায় ওই টাইমটাতে, তো তখন দেখা যায় যে দিন শেষে আসলে ওইভাবে মানে বলা হয়ে ওঠে না। কিন্তু সপ্তাহে বা মাসে যদি একবার আমি আমার স্পাউসের সাথে বা আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যদি আমি একটা ডিনার ডেট প্ল্যান করি, অথবা দুপুরবেলা খেতে যাই, বা তাকে তার পছন্দের খুবই মানে অল্প মূল্যের কিন্তু খুবই মিনিংফুল জিনিস যেটা তার জন্য, যেমন মেয়েদের ক্ষেত্রে কাচের চুড়ি, টিপ, কানের দুল, ঝুমকা, পায়েল, এগুলো কিন্তু খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়, তারা খুবই পছন্দ করে জিনিসগুলো পেতে তাদের হাজব্যান্ড বা তাদের পছন্দের মানুষের কাছ থেকে। আবার ছেলেদের কাছ থেকে যেটা হয় যে ছেলেদের তো হচ্ছে আবার ভালোবাসাটা আবার স্টমাক দিয়ে যায়, তো মানে তার পছন্দের একটা পুডিং বানালাম আমি, অথবা আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার রান্না করলাম নিজের হাতে, হ্যাঁ, অথবা একটু কোনো একদিন সন্ধ্যায় হয়তো একটু সুন্দর করে সাজগোজ করে হয়তো একটু তাকে সারপ্রাইজ দিলাম যে হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো মানে এই ছোটখাটো বহিঃপ্রকাশ কিন্তু হতে পারে, এক্স্যাক্টলি এটাই যে আমি তোমাকে ফিল করি বা আমি তোমাকে বুঝি, বা তোমার বিশেষ করে যেটা হয় ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে বিবাহবার্ষিকী বা জন্মদিন ভুলে যায় তারা, স্পাউসদের হতেই পারে, তারা আসলে সবাই কাজে থাকে, কিন্তু এখনকার যুগে কিন্তু আসলে এটার কোনো ইয়ে নাই। এখন সুন্দর করে কিন্তু আমি রিমাইন্ডার দিয়ে দিতে পারি যে 5 দিন আগে যেন আমার মাথার মধ্যে এটা আসে যে না ওই দিন আমাকে একটা প্ল্যানিং করতে হবে। তো ছোটখাটো একটা, এখন সব মানে বাসার কাছে কিন্তু আসলে কেকের দোকানের কোনো ছড়াছড়ি নাই, আমি অনলাইনে অর্ডার করে দিতে পারি, যে হঠাৎ করে সকালে হয়তো ইজি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আমি যদি চাই, আমার যদি আসলে আমার ইচ্ছা থাকে, সদ ইচ্ছা থাকে, যেটাকে আমরা বলি যে ছোটবেলা আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, ইচ্ছা থাকলে উপায় হয়, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব কিছু না, হুট করে কিন্তু আসলে আমরা প্ল্যানিং করে ফেলতে পারি যদি আমরা চাই এবং আমাদের যদি সেই অ্যাবিলিটি থাকে। হ্যাঁ, যদি আমরা দীর্ঘমেয়াদী সম্পর্কে যদি বলি, যেটাকে আমরা দাম্পত্য সম্পর্ক যদি বলে থাকি, সেখানে তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শারীরিক সম্পর্ক যে ব্যাপারটা থাকে। তো আমার মানসিক টানটাই যদি না থাকে আমার স্পাউসের প্রতি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন ধরনের উপসর্গ বা শারীরিক সমস্যা এটাও হতে পারে। আমার কাছে যেসব কাপল কাউন্সিলিং নিতে আসে, যাদের ক্ষেত্রে যদি আমি ধরি যে ইমোশনাল প্রবলেমগুলো বাদ দিলেও যদি আমি ধরি তাদের সেক্সুয়াল যে রিলেশনশিপ বা তাদের যে দাম্পত্য সম্পর্ক, সেখানেও কিন্তু এই জিনিসটার প্রভাব দেখা দিয়েছে। হাজব্যান্ড হয়তো কমপ্লেন করছে যে না আমি ট্রাই করি, কিন্তু আমার ওয়াইফ হয়তো মানে বলছে সে ব্যস্ত আছে, সে টায়ার্ড বা সামথিং। আবার ওয়াইফ বলছে যে সারাটা দিন তার মায়ের হচ্ছে ঘ্যান ঘ্যান আমার শুনতে হচ্ছে, হ্যাঁ আমাকে কাজগুলো করতে হচ্ছে, তারপরে দিন শেষে যখন হচ্ছে আমি একটু রেস্ট নিব, সে আমাকে জিজ্ঞেসও করবে না যে সারাদিন আমার কেমন গেছে, বা আমাকে কোনো খোঁজও নিচ্ছে না। এসে হয়তো সে আমার একটা মানে ভুল খোঁজার স্টার্ট করে দিল, যে হয়তো রান্নাতে লবণ কম হয়েছে কি ঝাল বেশি হয়েছে। তো তখন না আসলে ওই ফিলিংসটা আসলে কাজ করে না, কারণ ফিমেল সাইকোলজি এক ধরনের ভাবে কাজ করে, মেল সাইকোলজি এক ধরনের কাজ করে, এটা খুবই স্বাভাবিক। দুটো একরকম হলে তো আর দুটো আলাদা দরকার থাকতো না। কিন্তু সৌন্দর্যটা কিন্তু আসলে সেখানেই যখন আমরা দুজনের ল্যাকিংসগুলোকে মিনিমাইজ করে একজন আরেকজনের ভালোটা আরেকজনকে ইম্পোজ করে আরেকজনের খারাপটাকে নিজের উপরে নিয়ে নেওয়া, এভাবেই কিন্তু আসলে যে কোনো সম্পর্কটা শক্তিশালী হয় সাধারণত। তো যে ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এই যে অ্যাপ্রিসিয়েশনটা যদি না থাকে, যে হ্যাঁ হাজব্যান্ডও সারাদিন টায়ার্ড হয়ে এসেছে, আচ্ছা ঠিক আছে আসো বসো, সমস্যা নাই, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু বসো, বা হয়তো 5 মিনিট একটু হাজব্যান্ডের মাথা আমি ম্যাসাজ করে দিলাম। আবার ওয়াইফের ক্ষেত্রেও তাই হতে পারে, যত্নগুলো আসলে খুব এক্স্যাক্টলি, এবং এটা নিয়ে সবাই অনেকে ইয়ে করে, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যদি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যে মানসিক দূরত্ব যদি তৈরি হতে থাকে, সেক্ষেত্রে ঘুমের সমস্যা থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, তারপরে হচ্ছে যে স্ট্রেস বাড়লে যেসব সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু অন্য বয়সের তুলনায় একটু 5-6 বছর আগে হবে, এটাই স্বাভাবিক। অনেকেই বলে যে আমার বাবা মার আছে আমি জানি হবে, কিন্তু এত আগে আমার কেন হলো? কারণ আমার বাবা মা কিন্তু এত স্ট্রেসফুল লাইফ লিড করে নাই, তাদের নিশ্চয়ই হচ্ছে 9টার মধ্যে অফিসে যাওয়ার মধ্যে এরকম তাড়াহুড়া ছিল না, বা ছিল কিন্তু আমাকে 2 ঘন্টা আগে অফিস থেকে মানে বাসা থেকে বের হতে হচ্ছে অফিসে যাওয়ার জন্য, তাদের 5 মিনিটের মধ্যে তারা অফিসে চলে যেত, জ্যাম ছিল না। এবং বাচ্চাকে লালন পালন করাটা কিন্তু এখন মোর স্ট্রেসফুল, যে তার এডুকেশন আমাকে বাচ্চাকে হচ্ছে এই বয়সের মধ্যে স্কুলে দিতে হবে, এই 5টা স্কুলের মধ্যে তাকে চান্স পাওয়াতে হবে, ঠিক আছে, বা ইংলিশ মিডিয়ামে দিতে হবে, বা ইংলিশ ভার্সনের মধ্যে বেস্ট দিতে হবে। কন্টিনিউয়াসলি যে একটা কম্পিটিশন, যে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আসলে নিজেকে সমর্পণ করেছে। আপু আরেকটু জানতে চাইবো যে এই সময়টাতে এসে আমরা দেখি যে কোনো দাম্পত্য সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক
খুব বেশি কিন্তু ভাঙছে এবং খুব দ্রুতই ভাঙছে, হয়তো সম্পর্কটা একটা লম্বা সময় যাবত আসলে ক্যারি করার মতো সেই জায়গাটাতে আসলে থাকে না, এটার কারণগুলো আসলে কি? আচ্ছা, প্রথমেই যদি বলি যে যেটা সবাই বলে থাকে যে নারী স্বাধীনতা, হ্যাঁ আমি এটার সাথে একমত অবশ্যই। নারী স্বাধীনতা না, শুধু আমি বলবো পুরুষ স্বাধীনতাও। কারণ আগে যেমন একটা মানে ছেলে যেরকম কাউকে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য 10 বার চিন্তা করতো, এখন কিন্তু চিন্তা করে না। এখন মনে করে যে আচ্ছা ঠিক আছে, দিন শেষে আমার আসলে এন্ড অফ দ্য ডে পিস ইজ দ্য মেইন থিং উইচ ম্যাটার্স। সো এটা একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে যে নারীর যে স্বাধীনতা আপনি যেটা বললেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতাটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানে ভাঙার ক্ষেত্রে আমি বলবো না যে সবসময় খারাপ ভাঙাটা, মাঝে মাঝে ভেঙে যদি নতুন করে কিছু তৈরি করা যায় যেটা দীর্ঘমেয়াদী, তাহলে আমার কাছে মনে হয় সেই ভাঙাটা বেটার কম্পারেটিভলি। কারণ আমি একটা অসুস্থ সম্পর্কের মাঝখানে বছরের পর বছর মানে চলছি এবং আমার বাচ্চাগুলো যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলোকে বড় করছি, তার চেয়ে কিন্তু বেটার যে আমরা হচ্ছে আলাদা থাকি, অথবা হচ্ছে আমাদের মধ্যে ব্রেকআপ হোক অথবা যেটাই হোক না কেন, আমি আলাদা করে বাচ্চাগুলোকে বড় করি, সেটাও কিন্তু করা যেতে পারে। তো আপনি যেটা বলছেন যে দীর্ঘমেয়াদী সম্পর্ক যে ভাঙার যে ব্যাপারটা থাকে, তো কারণগুলো আপনি জানতে এবং চাচ্ছিলেন। অপশনস গুলো কিন্তু আপু এখন অনেক বেশি, মানে থাকে না যে আমরা কিন্তু সহজে একটা সম্পর্ক ভেঙে আবার আরেকটাতে জাম্প করছি, এবং আগে এটা কিন্তু আমি সবসময় বলি যে মানে সম্পর্কে ভাঙার পরে নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অন্ততপক্ষে 6 মাস থেকে 1 বছর অ্যাটলিস্ট ওয়েট করা উচিত। তা না হলে যার সাথে আমি হুট করে সম্পর্কে জড়াচ্ছি আমার প্রিভিয়াস পার্টনারকে ভোলার জন্য, সেক্ষেত্রে আসলে আমি কিন্তু ইনজাস্টিস করছি আমার এই পার্টনার সাথে, যে এটাকে রিবাউন্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, সো রিবাউন্ড রিলেশনশিপটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত বলি যে ইউ শুড গিভ অ্যাটলিস্ট 6 মান্থস টু 1 ইয়ার টু ইয়োর সেলফ টু ইমপ্রুভ ইয়োর সেলফ। তোমার আগের রিলেশনশিপ গুলোতে কি প্রবলেম ছিল, কোন তোমার কি মনে হয় কি প্রবলেমের জন্য তোমার রিলেশনশিপটাকে ওয়ার্কআউট করেনি। সো মানে এই ব্যাপারটা নিয়ে তুমি নিজের উপরে অ্যানালাইসিস করো, নিজেকে টাইম দাও, ট্রাভেল করো, নিজের সেলফ গ্রোথের দিকে খেয়াল করো। বাকি জীবন তো পড়ে রয়েছে, যে ওই ধারণাটা চলে গেছে যে আমাকে 30-এর মধ্যে বিয়ে করতেই হবে, 35-এর মধ্যে বেবি নিতেই হবে, এই জিনিসটা কিন্তু আসলে নাই এখন আর। আর সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বা আপনি যেটা বলছিলেন, যে আমার কাছে মনে হয় যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা যেটাকে এখন সোকল যেটা বলি রেড ফ্ল্যাগ যদি আমরা সম্পর্কে দেখি, আমরা চেষ্টা করব অবশ্যই প্রথমে না ভেঙে সেটাকে জোড়া লাগানোর বা সেটাকে আসলে আরো মজবুত করার জন্য। সেক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্টের কাছে যেতেই পারি। এবং আপনি শুনে অবাক হবেন যে আমার কাছে এরকম 26-27 বছর বয়সের এরকম অনেক ছেলে মেয়ে আসে যারা হয়তো 2-3 বছর রিলেশনশিপে আছে এবং যারা হয়তো 1-2 বছর পরে বিয়ে করবে। তাদের মধ্যে ঝামেলা হলে কিন্তু তারা আমাদের কাছে আসে, এবং এটা খুবই পজিটিভ একটা দিক যে তারা আইডেন্টিফাই করেছে যে তাদের সম্পর্কে কেউই হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা না, ওরও সমস্যা হচ্ছে আমারও সমস্যা হচ্ছে, বাট আমরা 10 বছর পরে অ্যাজ এ কাপল হিসেবে নিজেদেরকে দেখতে চাই। সো আমরা রিলেশনশিপটাকে ওয়ার্কআউট করতে চাই, এবং এই জন্য আমাদের যা যা করা দরকার ডাক্তার সাহেব বা থেরাপিস্টের কাছে আমাদেরকে সাজেস্ট করেন। সো আমার কাছে মনে হয় যে নতুন এই যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু অনেক বেশি, এবং আমার কাছে মনে হয় এটা ফ্রুটফুল। এটা আমাদের সাবজেক্ট বলে আমি বলছি না, কিন্তু হ্যাঁ কারণ এবং সেটা আমিও আমার জায়গা থেকে এক্সপেরিয়েন্স করেছি, এবং এরা কিন্তু এখন অনেক অ্যাওয়ার যে কিভাবে একসাথে, এবং 10টার মধ্যে কিন্তু 7টা বা 8টাই কিন্তু আসলে ওয়ার্কআউট করছে এবং ভালো ওয়ার্কআউট করছে। আমি দেখেছি যে তারা আমাকে বিয়েতেও দাওয়াত দিয়েছে এরকম, যে না 2 বছর আগে তো আপনার কাছে এসেছিলাম 3 বার, তো এখন আমাদের হচ্ছে বিয়ে, আপনি আসেন বা সামথিং। এবং এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার, যে আমার কাছে মনে হয় যে মানে কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরকম বিচ্ছেদের পরে কিন্তু মানুষজন হচ্ছে যে ম্যালাডপ্টিভ কোপিং এর দিকে চলে যায়, মদ গাঁজা খাচ্ছে বা হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি পার্টনার চেঞ্জ করছে, সো অন্যকে আঘাত করছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখি, বিভিন্ন মিডিয়াতে বলেন বা বিভিন্ন মানে ভাবেই দেখা যায় যে এরকম যে মানে হুট করে এই দেখলাম তার সাথে বিয়ে হলো, এই 6 মাস বা 1 বছর পরে নাই, এই আবার হুট করে আবার এর সাথে, মানে সো এই যে ব্যাপারগুলো হয়, এটা কিন্তু আসলে নিজেদের একটা সোশ্যাল ডিসগ্রেসও একটা বড় ফ্যাক্টর কাজ করে। আপু অনেকটুকু আসলে শেষ পর্যায়ে আসছি, আমি যদি একটু জানতে চাই যে এখনকার যুগে সম্পর্কের বিচ্ছেদ বা এই বিষয়গুলো তো আসছেই, বা মানুষ না বুঝেই হয়তো অনেক সম্পর্কে ঢুকে যাচ্ছে, আবার কিন্তু একই সাথে সম্পর্ক তৈরি করার বিষয়েও কিন্তু অনেকের অ্যাংজাইটি আছে, সে বিয়ে করতে ভয় পাচ্ছে, যে কোনো প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছে। এই অ্যাংজাইটিটা কেন এবং উত্তরণের উপায় কি হতে পারে? এক্স্যাক্টলি, গ্যামোফোবিয়া যেটাকে বলা হয়, যে আমি রিলেশনশিপে জড়াতে, হ্যাঁ এটা মানে অমূলক না, কারণ হচ্ছে যেভাবে চারিদিকে হচ্ছে আসলে রিলেশনশিপের যে ব্যাপারটা, যে আমি কাকে ট্রাস্ট করবো কাকে ট্রাস্ট করবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় অবশ্যই কশাস থাকা উচিত, তবে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আসলে যখন যেদিন থেকে মানুষের প্রেম ভালোবাসার উপরে বিশ্বাস উঠে যাবে, তখনই আসলে বুঝতে হবে যে না হচ্ছে মানে ধ্বংস অনিবার্য এরকম একটা ব্যাপার। অবশ্যই না, অবশ্যই আমরা প্রেম বলুন, ভালোবাসা বলুন, মানবিক যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা অবশ্যই সাপোর্ট করি, কিন্তু আমাকে বুঝে শুনে এগোতে হবে। এটা একটা ব্যাপার যে আমি আসলে একদমই কিছু বুঝিনি বা আমার কাছে মনে হচ্ছে সেই সবচেয়ে, কারণ প্রেমে পড়লে প্রথম 6 মাস 1 বছর আসলে হি অর শি ইজ দ্য পারফেক্ট পারসন ফর মি হয়ে যায়, কিন্তু দিন যত যাবে সেক্ষেত্রে হচ্ছে আমার তখন এটা রিয়েলাইজ হতে থাকবে। এই জন্য আমি সবাইকে বলি যে যদি তারা মনে করেন যে রিলেশনশিপে যেতে হবে, অ্যাটলিস্ট মানে 1 থেকে 1.5 বছর অ্যাটলিস্ট নিজেদের মানে ওই যেটাকে আমরা বলি হানিমুন ফেজ যেটাকে বলা হয়, যে খুবই লাভিডা
লাভি একটা ব্যাপার যে সব ভালো লাগছে, হ্যাঁ। সো মানে প্রেমিক বা প্রেমিকার হাঁচি কাশিটাও একটা আর্টিস্টিক ওয়েতে লাগছে। তো আমি বলবো যে একটু সময় নিয়ে তারপরে, এখানে তাড়াহুড়োর করার কিছু নেই, কারণ আসলে লাইফ অনেক বড় একটা ব্যাপার, আমাদের এখন লংজিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের গড় আয়ুষ্কাল অনেক বেড়ে গেছে। সো আমাদের আসলে দিন শেষে আমাদের একটাই চাওয়া যে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটাকে হ্যাপি এবং হেলদি রেখে আমরা আসলে কিভাবে আমাদের রিলেশনশিপটাকে আসলে আরো মজবুত করতে পারি, এটা আসলে আমাদের মেইন ফোকাস থাকা উচিত। একদমই। আপু, একদম শেষ পর্যায়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখতে নতুন প্রজন্মের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? অবশ্যই এক নাম্বার হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, রেসপেক্ট, লাভ তো অবশ্যই থাকতেই হবে, এবং মানে আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমি বলি যে বোঝা যে একজন যে রিয়েক্ট করছে কি কারণে রিয়েক্ট করছে, ওর কি মন খারাপ, ওর কি অফিসে বস বকা দিয়েছে, অথবা ও বাচ্চা কাচ্চাকে ওকে বেশি ডিস্টার্ব করছে কিনা, হ্যাঁ মানে এই যে ব্যাপারগুলো যে আমার অন্যের পয়েন্ট অফ ভিউটাকে দেখতে হবে, এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। আমার কাছে মনে হয় যে বাকিগুলো তো অবশ্যই প্রত্যেকটা সম্পর্কে থাকতে হবে, কিন্তু অন্যকে বোঝার যে ক্যাপাসিটি, একটু পজ দিয়ে সাথে সাথে রিয়াক্ট না করা, যে আমরা হ্যাঁ মানে ঠিক আছে ধুমধাম, আগে যেটা হচ্ছে ঠিক আছে ময়নার মা আমার প্রতি রাগ করছে, সমস্যা নাই, ঠিক আছে বাসায় গিয়ে একটা ফুল দিয়ে দিলে ময়নার মা রাগ হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখন তো ময়নার মা রাগ করলে তো হচ্ছে যে জরিনার বাপও তো হচ্ছে তাকে টেক্সট করতে পারে, হচ্ছে ময়নার মার হারায় যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। সো এটা আমি জাস্ট মজার ফানে মানে মজার ছলে বললাম, কিন্তু এটা ভাইস ভার্সা, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হতে পারে। সো আমার কাছে মনে হয় যে ইনসিকিউরিটি না, বরং হচ্ছে আমাকে তাকে স্পেস দিতে হবে গ্রোথের জন্য, তাকে ট্রাস্ট করতে হবে, কিন্তু একই সাথে আমার সম্পর্কগুলোর যত্ন নিতে হবে, এবং আমি যে আমার পার্টনার বা স্পাউসকে পছন্দ করি, ভালোবাসি, তাকে কেয়ার করি, সে আমার জন্য যে একটা ম্যাটার করে, হ্যাঁ এই জিনিসগুলো তাকে হচ্ছে মাঝে মাঝে তাকে আমাকে রিমাইন্ডার দিয়ে বুঝিয়ে দিতে হবে, ছোট ছোট কাজের মাধ্যমে, ছোট ছোট অ্যাক্টের মাধ্যমে। হ্যাঁ এটার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করা লাগবে না বা কোনো কিছু না, বাট মানে আমার পার্টনার যেন বোঝে যে আই লাভ হিম অর হার, মানে এবং আমি চাই তার সাথে সম্পর্কটা দীর্ঘমেয়াদী হোক। অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন, এবং আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাকে পাশে পাবো। অবশ্যই সাবরিন। দর্শক, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম আগের যুগের সম্পর্ক ছিল ধৈর্য, বোঝাপড়া আর সময়ের সঙ্গে গড়ে ওঠা, আর নতুন প্রজন্মের সম্পর্ক অনেক বেশি অনুভূতি, প্রত্যাশা আর বাস্তবতার সমীকরণ। প্রতিটি সম্পর্কই আলাদা, তবে বোঝাপড়া, সংবেদনশীলতা আর যত্ন সবসময় সম্পর্ককে শক্তিশালী করে। আমাদের চারপাশের সম্পর্কগুলো সুস্থ, সুন্দর ও সম্মানের হোক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে সবাইকে বিদায় জানাচ্ছি, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।